হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন নিজেদের নোটিফিকেশান বার করেছে। ওরা, তোমরা যেটা জানো যে ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন কন্ডাক্ট করায় প্রত্যেক বছর, তো সেটার জন্যই নোটিফিকেশানটা বার হয়েছে। আজকেই বার হয়েছে আর কি। আর লাস্ট ডেট হচ্ছে তোমার 24 মার্চ লাস্ট ডেট। আচ্ছা, আমি এই ভিডিওতে কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে, যেহেতু আমার চ্যানেলটা বাংলায়, আমি বাংলাতেই ভিডিওটা বানাচ্ছি, তো অনেকের ইউপিএসসি নিয়ে একটু কনফিউশন থাকে যে আদৌ কি ভাবে দেওয়া যায়, এলিজিবিলিটি কি, আদৌ আমি বাংলায় লিখতে পারবো কি পারবো না, অপশনাল কোন ভাষায় লিখবো, জিএস কোন ভাষায় লিখবো, মানে মেন্সের কথা বলছি। তো সেই যে আমাদের মধ্যে যে ডাউটগুলো আছে সেগুলো আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। ওকে, তো ফার্স্টেই দেখো, এলিজিবিলিটি দেওয়া আছে যে অল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু, ওরা বলেছে যে ক্লিয়ারলি পড়ার জন্য। তো দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে upsconline.nic.in, এটা থেকে তোমরা করতে পারবে। আর 6টা পর্যন্ত, এটা মাথায় রেখো, অনেক অনেক জায়গায় রাত 12টা পর্যন্ত থাকে। 24শে মার্চ সন্ধ্যে 6টা পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে। আর এখানে দেওয়া আছে যে নেগেটিভ মার্কিং থাকবে, সেটাও দেওয়া আছে এখানে। আর মোবাইল ফোনস ব্যান্ড সেটা বলা আছে যে অবভিয়াসলি তোমরা জানোই, এটা নতুন কিছু না যে তোমার ইয়েতে এক্সাম সেন্টারে মোবাইল ফোন নিয়ে যাওয়া যায় না, নিয়ে ঢোকা যায় না। অবভিয়াসলি তুমি ব্যাগে তো রাখতেই পারো। আর 27 জুন আজ হবে এক্সামটা। দেখো এখানে বলা আছে, মেনশন করে দেওয়া আছে যে 27 জুনই হবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, 27 জুন দেওয়া আছে। আচ্ছা দেখো কী কী, আচ্ছা, যারা ফরেস্ট সার্ভিস যারা দেবে, আর ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের যে এক্সামটা আছে সেইটা কিন্তু একসাথেই হয়, ঠিক আছে? তো আইএএসে তোমরা জানো যে মোটামুটি থাকে 100 জন মতো আইএস নেয়, আর বাদবাকি অন্যান্য জব গ্রুপে সার্ভিসেসগুলো নেয়। তো ওখানে দেখতে পাচ্ছ যে আইএএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, পুলিশ সার্ভিস মানে আইপিএস, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, সিভিল অ্যাকাউন্ট সার্ভিস, কর্পোরেট ল সার্ভিস, ডিফেন্স অ্যাকাউন্ট সার্ভিস, ডিফেন্স এস্টেট সার্ভিস পরপর দেওয়া আছে, ঠিক আছে? তারপরে তোমরা যদি নিচে চলে আসো তো দেখতে পারবে ভ্যাকেন্সি আছে কটা, 712টা আছে, এবং 22টা হচ্ছে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিদের জন্য রিজার্ভ করে রাখা আছে, ঠিক আছে? আচ্ছা, বলা আছে যে ব্লাইন্ডনেস, দেখো পরপর দেওয়া আছে, ব্লাইন্ডনেস, লো ভিশন, ডেফ, তারপরে হার্ড অফ হিয়ারিং, ভ্যাকেন্সি ফর লোকোমোটর ডিসেবিলিটি, এগুলো পরপর তোমরা যেরকমভাবে যাবে তো দেখতে পাবে, ঠিক আছে? এবং দেখো আইএস হওয়ার জন্য তোমার এই ডিসেবিলিটিগুলো থাকলে, যে লোকোমোটর ডিসেবিলিটি ইনক্লুডিং সেরিব্রাল পালসি, তারপরে হচ্ছে তোমার ব্লাইন্ডনেস, তারপরে হচ্ছে তোমার ডেফ, এগুলো হলেও তুমি আইএএস হতে পারো, ঠিক আছে? অনেক সময় এই ডিসেবিলিটি নিয়ে একটু প্রবলেম হয়ে যায় আর কি। যেমন আইপিএসের ক্ষেত্রে কেউ কারোর কোনো রকম অসুবিধা থাকলে সে আইপিএস হতে পারবে না, হ্যাঁ, এটা একটু মাথায় রেখো, অনেক সময় সমস্যা হয়ে যায়। তো এইটা দেখতে পারো, এটা তোমরা এই নোটিফিকেশানটা যদি খোলো তাহলে আমি দিয়ে দেবো তোমার কমেন্ট বক্সে নোটিফিকেশানটা। এখানে সেন্টার দেওয়া আছে যে কোথায় কোথায় প্রিলিমিনারি সেন্টার পড়বে। মোটামুটি সব জায়গাতেই প্রত্যেকটা স্টেটের যে ইয়েগুলো আছে, তোমার রাজধানী আছে, সেখানে মোটামুটি পড়বে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এখানে আমাদের এখানে যেমন কলকাতায় পড়বে। আর মেন্সের সেন্টারও দেখতে পাচ্ছ কোথায় কোথায় পড়বে, সেটাও আছে। কলকাতা এখানে আছে, আমি বললামই যেরকম প্রিলিমসের থেকে মেন্সের সেন্টার একটু কম, কিন্তু মোটামুটি সব জায়গাতেই আছে। আর দেখো, ফার্স্ট অ্যাপ্লাই ফার্স্ট অ্যালট সিস্টেম, তো যারা মানে একটু তাড়াতাড়ি করতে চাও তারা কিন্তু তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নাও।
আচ্ছা, প্রিলিমস আর মেন্সের সিলেবাসটাও এখানে দেওয়া আছে, ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। আর এলিজিবিলিটি দেখো, এলিজিবিলিটি নিয়ে অবভিয়াসলি তোমরা জানো ইন্ডিয়ান হতে হবে। আর এজ লিমিট হচ্ছে 21 থেকে 32 বছরের মধ্যে যে কেউ দিতে পারে, তাকে গ্র্যাজুয়েট হতে হবে, শুধু এইটুকুই এলিজিবিলিটি আছে, ঠিক আছে। 2000 সাল এর পরে তার জন্ম হতে হবে এবং 1989-এর 1 অগস্টের আগে হলে হবে না, ঠিক আছে, এটাই হচ্ছে এলিজিবিলিটি। আর এসসি এসটিদের জন্য দেখো কি ছাড়টা আছে সেটা একটু দেখে নাও, যে যারা তোমরা আছো, যে এসসি আছো, ঠিক আছে, তারা কি পাবে সেটা একটুখানি দেখো, যে তাদের কোনো রকম, তাদের অ্যাটেম্প্ট নিয়ে কোনো রকম সাধারণ যারা জেনারেল আছো তারা কিন্তু 6টা অ্যাটেম্প্টই পাবে, কিন্তু এসসিদের ক্ষেত্রে সেরকম কোনো অ্যাটেম্প্টের বাধা নেই, ঠিক আছে। আর মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা বললাম আমি, যে অবভিয়াসলি তোমাকে একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমায় থাকতে হবে। অনেকে জিজ্ঞাসা করবে হয়তো, যে অনেকের অ্যাকচুয়ালি এই ডাউটটা থাকে যে গ্র্যাজুয়েশনে আমার যদি 1 বছর ব্যাক থাকে তাহলে কি আমি দিতে পারবো? অবশ্যই দিতে পারবে। যদি আমি ডিস্টেন্স থেকে করি তাহলে কি আমি দিতে পারবো? অবশ্যই দিতে পারবে, ঠিক আছে। জাস্ট তোমার একটা ডিগ্রির প্রয়োজন। আচ্ছা, আর একটা জিনিসও দেখে নাও, যে এখানে দেওয়া আছে যে যারা অলরেডি ইয়েটা পাওনি, সার্টিফিকেটটা পাওনি গ্র্যাজুয়েশনের, বা এখনও গ্র্যাজুয়েশন হয়নি, তারা কি দিতে পারবে? অবশ্যই দিতে পারবে। তোমরা যদি ফাইনাল ইয়ারে থাকো তাও তোমরা প্রিলিমসে বসতে পারো, বাট মেন্সের আগে কমপ্লিট হয়ে থাকতে হবে তোমার গ্র্যাজুয়েশন, ঠিক আছে। এখানে পুরোটা দেখে নিতে পারো তোমরা, পুরোটা যে কি কি দেওয়া আছে, আমি যেটা বললাম মেনলি তাই। আচ্ছা, অ্যাটেম্পটের কথাও এখানে দেওয়া আছে, আর একবার করে দেখে নাও, যে এসসি আর এসটিদের আনলিমিটেড অ্যাটেম্পট, ওবিসিদের 9টা অ্যাটেম্পট, ঠিক আছে। আর আর এমনি যারা জেনারেল আছে, ফার্স্টের যে প্যারাটা আছে দেখো, যে দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং দ্য এক্সামিনেশন হু আর আদারওয়াইজ এলিজিবল শ্যাল বি পারমিটেড 6 attempts at the CSE. However, relaxation in the number of attempts will be available to SC, ST, OBC and PWD categories who are otherwise eligible, ঠিক আছে। আর পিডাব্লিউডি এর ক্ষেত্রেও হচ্ছে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যারা আছে তাদের ক্ষেত্রেও, সে যে কোনো ক্ষেত্রের হতে পারে, সে যে কোনো কাস্টের হতে পারে, তারও 9খানা অ্যাটেম্পটই সে পাবে। তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা, এসসি এসটিরা আনলিমিটেড অ্যাটেম্প্ট পাবে, ওবিসিরা 9টা অ্যাটেম্প্ট পাবে, আর পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি সে 9টা অ্যাটেম্প্ট পাবে, ঠিক আছে। আর মোটামুটি যে ব্যাপারটা নিয়ে দেখো, এখানে ফিজের ব্যাপার আছে, 100 টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে। আর এসসি এসটি আর মেয়েদের কোনো ফিজ লাগবে না। আর ওবিসিদের ক্ষেত্রে আর জেনারেলদের ক্ষেত্রে একমাত্র ফিজ লাগবে। আর এখানে এটাও দেওয়া আছে যে 23শে মার্চ রাত 12টার মধ্যে তোমায় ফিজটা জমা দিতে হবে, ঠিক আছে। এখানে হাউ টু অ্যাপ্লাই দেওয়া আছে, কি কি দরকার অ্যাপ্লাই করতে, সেটা তোমরা দেখে নেবে। জেনারেলি ওয়েবসাইটে গেলেই তোমরা দেখতে পারবে। আচ্ছা, এবার আমি যেটা, তোমাদের একটা ডাউট থাকে অনেকেরই, এই ডাউটটা আমারও অ্যাকচুয়ালি আগে ছিল, সেই ডাউটটা আমি একটু ক্লিয়ার করতে চাই। আর আই থিঙ্ক এই ডাউটটার জন্য অনেকেই এক্সামটা দিতে পারে না, সেটা হচ্ছে মিডিয়ামের ডাউট, ঠিক আছে, যে কোন মিডিয়ামে এক্সাম দেবো, কোন মিডিয়ামে এক্সাম দেবো না। তো সেই ডাউটটা এইটা তোমরা দেখে নিতে পারো, এখানে ডিসেবিলিটি হ্যান ত্যান এগুলো দেওয়া আছে, ঠিক আছে। রিজার্ভেশনের কথা দেওয়া আছে, ক্যাটাগরি চেঞ্জের কথা দেওয়া আছে। এখানে ফার্স্টে দেখবে যে এক্সামিনেশনের তোমার পুরোপুরি তোমার ইয়েটা দেওয়া আছে, পরপর স্টেজগুলো দেওয়া আছে, প্রিলিমিনারি কী কী থাকবে, মেন্সে কী কী থাকবে, সেগুলো পুরোপুরি দেওয়া আছে, ঠিক আছে। কটা পেপার থাকবে যেরকম দেখতে পাচ্ছ পরপর দেওয়া আছে, ঠিক আছে। আর
তোমাকে একটাই অপশনাল পেপার চুজ করতে হবে, সেটারই মানে একটাই অপশনাল তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে, সেটা দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখে নাও, ঠিক আছে? এটা দেখে নাও সবাই, আমি কিন্তু এটা থেকেই পড়ছি যে ক্যান্ডিডেটস এক্সারসাইজিং দ্য অপশন টু অ্যান্সার পেপার্স in any one languages included in the 8th schedule to the Constitution of India mentioned above may, if they so desire, give English version within brackets of the only the description of the technical terms, and in any addition to the version in the language opted by them. Candidates should, however, note that if they misuse the above rule, a deduction will be made on the account from the total marks otherwise accruing to them, and extreme cases of their script will not be valued ফর বিং ইন আনঅথরাইজড মিডিয়াম। তাহলে এখানে মিডিয়ামের কথা পুরোপুরি বলে দেওয়া আছে যে যে কোনো ক্যান্ডিডেট সে যে কোনো আমাদের অষ্টম তপশিলে যে কটা ভাষা আছে, 22টা ভাষা আছে, ঠিক আছে? সেই 22টা ভাষার যে কোনো একটা ভাষাতে সে এক্সাম দিতে পারবে, মেন্স পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? দেখো এখানে দেওয়া আছে পুরোপুরি যে 22টা ভাষা, ঠিক আছে? আসামিজ, বেঙ্গলি, বোড়ো, ডোংরি, গুজরাটি, পরপর যে কোনো একটা ভাষায় তুমি দিতে পারবে। এবং তুমি ওই ভাষাটায় লেখার সময় ইংলিশে, ধরো তুমি কোনো টেকনিক্যাল টার্ম লিখছো, যেমন ধরো ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা তুমি লিখছো, ঠিক আছে? তো সেটা তুমি ব্র্যাকেটে ইমোশনাল ইন্টেলিজেন্সটা লিখে দিতে পারো, কিন্তু এরকম করবে না যে অর্ধেকটা বাংলায় হবে অর্ধেকটা ইংলিশ হবে। ইংলিশে করলে ইংলিশে শুধুমাত্র, মানে তুমি ধরো বাংলায় লিখছো, শুধু ইংলিশে তুমি টেকনিক্যাল টার্মটা বলতে পারবে, ঠিক আছে? আর যদি তুমি এইটার এই নিয়মের মানে হেরফের করো, তাহলে কিন্তু তোমার খাতা ডিডাক্ট হয়ে যাবে, মানে খাতায় তোমার ফার্স্টে তো মার্কস চেক হবে না, মানে মার্কস একটু একটু ডিডাক্ট হবে, তারপরে খাতাটাই চেক হবে না, ঠিক আছে? আর একটা জিনিস যেটা হচ্ছে তোমার এইটা তুমি করতে পারো যে, দেখো এখানে দেওয়া আছে যে ক্যান্ডিডেটস উইল হ্যাভ দ্য অপশন টু অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন পেপার্স এক্সেপ্ট দ্য কোয়ালিফাইং ল্যাঙ্গুয়েজ পেপার এ অ্যান্ড বি ইন এনি অফ দ্য ল্যাঙ্গুয়েজেস ইনক্লুডেড 8th শিডিউল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর ইন ইংলিশ, ঠিক আছে? তুমি যে কোনো একটা ভাষায় তো লিখতে পারো, কিন্তু তুমি অপশনাল পেপারটাকে ইংলিশে, মানে ব্যাপারটা আমি এটা বলছি, ধরো তুমি যে জিএসএ মেন্সে যে কটা সাবজেক্ট আছে, ঠিক আছে, সেটা তুমি বাংলায় লিখতে পারো, ঠিক আছে? তাহলে জিএস তুমি বাংলায় লিখলে, এবার অপশনাল তোমার ইচ্ছা হচ্ছে, ধরো তোমার অ্যানথ্রোপোলজি অপশনাল, অবভিয়াসলি তুমি চেষ্টা করবে, অনেকেই হয়তো চেষ্টা করে, বা ধরো কারোর মেডিকেল হয়তো সায়েন্স অপশনাল আছে, সে ইংলিশে লিখতে চায়, তো তুমি সেক্ষেত্রে এটা করতে পারো যে মানে তোমার অপশনালের ভাষা আর তোমার জিএসের ভাষা তুমি আরামসে আলাদা করতে পারো, ঠিক আছে? তোমার অপশনালের ভাষা আর জিএসের ভাষা এক রাখতে তোমাকে হবে না। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা আমি কি বললাম? প্রথম কথা তো জিএসটা তুমি চাইলে পুরোটা বাংলায় লিখতে পারো, জিএসও বাংলায় লিখবে, অপশনালও বাংলায় লিখবে, আবার চাইলে জিএসটা আলাদা ভাষা আর অপশনালটা আলাদা ভাষায় লিখতে পারো। সেক্ষেত্রে কী হবে, তোমাকে জিএসটা লিখতে হবে যে কোনো অষ্টম তপশিলের যে কোনো একটা ভাষায় লিখলে, অপশনাল তুমি ইংলিশে লিখতে পারবে, কিন্তু উল্টোটা কিন্তু হবে না, মানে অপশনালটা তুমি বাংলায় লিখলে আর জিএসটা তুমি ইংলিশে লিখলে সেটা কিন্তু হবে না। তো আমি বোঝাতে পেরেছি ব্যাপারটা? আশা করি আমি বোঝাতে পেরেছি। তো তোমাদের আর কারোর কোনো রকম কিছু ডাউট থাকলে আমাকে জানিও। আমাদের আশা করছি অনেকেই দেবে পরীক্ষাটা। আমাদের বাংলা থেকে এমনিতেই আইএএস আইপিএস অনেক কম হয়, সো আশা করছি তোমরা দেবে, ফর্মটা ফিল আপ করবে, চেষ্টা করবে নিজেকে তৈরি করার। থ্যাংক ইউ।